Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা তিনটে সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখব। আজকে আমরা দেখব দো, অলদো আর ইভেন দো এর ব্যবহার। আমরা সেন্টেন্সে এগুলোর প্রায় ব্যবহার হতে দেখি আর কনফিউজড হয়ে যায় সেন্টেন্সে কোন অর্থে আমরা এগুলোকে ব্যবহার করছি। আমরা কি এগুলোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি? তো আজকে আমরা এগুলোর ব্যবহার দেখব আর তার সাথে সাথেও আমরা দেখব ইভেন ইফ এর ব্যবহার। আমরা সেন্টেন্সে ইভেন দো আর ইভেন ইফ এর ব্যবহার নিয়েও কনফিউজড হয়ে থাকি। কখন আমরা ইভেন ইফ কে ব্যবহার করি আর কখন আমরা ইভেন দো কে ব্যবহার করি, এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকে এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব দো এর ব্যবহার। দেখো, দো এই ওয়ার্ডটা হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সেন্টেন্সে দুটো ক্লজকে কানেক্ট করে। যখন সেন্টেন্সে আমরা কন্ট্রাস্ট শো করি, অর্থাৎ একটা আইডিয়া আর একটা আইডিয়ার বিপরীত এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে দোকে ব্যবহার করি। বা একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত যাচ্ছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে দোকে ব্যবহার করি। দেখো, দো এই ওয়ার্ডটার অর্থ হলো যদিও। যদিও এটা হচ্ছিল তবুও এটা হয়েছিল, যদিও এটা তবুও এটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দোকে ব্যবহার করে থাকি। আর এই ওয়ার্ডটা লেস ফর্মাল, দ্যাট মিনস আমরা প্রতিদিনের কনভারসেশনে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস মোর কনভারসেশনাল। আমরা প্রতিদিনের কথোপকথনে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি কন্ট্রাস্ট বোঝাতে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি, যদিও সে কঠোর চেষ্টা করেছিল সে জেতেনি। Though he tried hard, he didn't win. Though he tried hard, he didn't win. দেখো, সেন্টেন্সে এখানে দুটো ক্লজ এর ব্যবহার করেছি। একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত, অর্থাৎ এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আমরা এখানে অর্থ করছি যদিও সে কঠোর চেষ্টা করেছিল তবুও সে জেতেনি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, যদিও আমি সত্যিটা জানতাম আমি চুপ ছিলাম। Though I knew the truth, I stayed quiet. Though I knew the truth, I stayed quiet. দেখো, আমরা দোকে সেন্টেন্সের শুরুতেও রাখতে পারি আবার শেষেও রাখতে পারি। সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাচ্ছি, একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা দোকে ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, যদিও এটা সহজ মনে হয়, যদিও এটাকে দেখতে সহজ লাগে, তবুও এটা সহজ নয়। সেন্টেন্সটা কি হবে? Though it looks easy, it's not. Though it looks easy, it's not. আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যে সেন্টেন্সে দোকে ব্যবহার করি বা অলদোকে ব্যবহার করি বা ইভেন দোকে ব্যবহার করি, সেই সেন্টেন্সে আমরা কখনোই বাটকে ব্যবহার করব না। অর্থাৎ কিন্তুর অর্থে আমরা বাটকে সেন্টেন্সে কখনোই ব্যবহার করব না। অর্থাৎ এখানে যদি আমি বাটকে ব্যবহার করতাম, অর্থাৎ যদি আমি বলতাম দো ইট লুকস ইজি বাট ইটস নট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। আমরা কখনোই দো এর সাথে বাটকে ব্যবহার করি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, যদিও সে হেসেছিল ভেতরে সে দুঃখী ছিল। দো শি স্মাইলড, শি ওয়াজ স্যাড ইনসাইড। দেখো, এই সেন্টেন্সগুলোতে আমরা দেখলাম দোকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার হতে। এবার আমরা দেখবো দোকে সেন্টেন্সের শেষে ব্যবহার হতে। আমরা যখন সেন্টেন্সের শেষে দোকে ব্যবহার করছি তখন সেন্টেন্সটা কেমন হয়। দেখো, এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় মেন সেন্টেন্স প্লাস কমা দেন দো, অর্থাৎ প্লাস দো। আমরা সেন্টেন্সে মেন সেন্টেন্সটাকে আগে রাখি, তারপর একটা কমার ব্যবহার করি আর তারপরে আমরা দোকে রাখি, অর্থাৎ সেন্টেন্সের শেষে আমরা দোকে ব্যবহার করছি। যখন সেন্টেন্সে অর্থ প্রদান করতে হয় তবে, তবুও, কিন্তু। যদি আমি বলি, সিনেমাটা আমার ভালো লেগেছিল তবে শেষটা অদ্ভুত ছিল কিন্তু, আমরা বাংলায় প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। সেন্টেন্সটা কি হবে? আই লাইকড দ্য মুভি, দ্য এন্ডিং ওয়াজ স্ট্রেঞ্জ দো। I liked the movie, the ending was strange though. অর্থাৎ আমি সিনেমাটা পছন্দ করেছিলাম, সিনেমাটা আমার ভালো লেগেছিল, তবে শেষটা অদ্ভুত ছিল কিন্তু। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, আমি তাকে পার্টিতে আমন্ত্রণ করেছিলাম তবে সে আসেনি কিন্তু। I invited him to the party. He didn't come though. I invited him to the party. He didn't come though. দেখো, এখানে আমরা দোকে শেষে রেখেছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, রেস্তোরাঁটা দেখতে সুন্দর ছিল তবে খাবারটা খুব ভালো ছিল না কিন্তু। দ্যাট মিনস খাবারটা যে খুব দারুণ ছিল এরকমটা নয় কিন্তু। সেন্টেন্সটা কি হবে? দ্য রেস্টুরেন্ট লুকড নাইস,
The food wasn't great though. The restaurant looked nice. The food wasn't great though. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে দোকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা বাচ্চাদের দেখে প্রায় বলে থাকি সে অনেক কথা বলে, তবে সে খুব মিষ্টি কিন্তু। She talks a lot. She is very sweet though. She talks a lot. She is very sweet though. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দোকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো অলদো এর ব্যবহার। সেন্টেন্সে আমরা অলদোকে কখন ব্যবহার করি? দেখো, আমরা সেন্টেন্সে অলদোকে দো এর জায়গায় ব্যবহার করতে পারি, অর্থাৎ ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। সবসময় আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি না। আমরা অলদোকে সেন্টেন্সটা যখন ফর্মাল হয় তখনই ব্যবহার করে থাকি, অর্থাৎ ফর্মাল কনটেক্সটে আমরা অলদোকে ব্যবহার করি। আর সেন্টেন্সে যখন কন্ট্রাস্ট বোঝায় তখনই আমরা অলদোকে ব্যবহার করি, ঠিক দো এর মতো। অর্থাৎ সেন্টেন্সে যখন দুটো ক্লজ কন্ট্রাস্ট শো করে, দুটো আইডিয়া কন্ট্রাস্ট শো করে, তখনই আমরা সেন্টেন্সে অলদোকে ব্যবহার করি, আর সেন্টেন্সটা যখন ফর্মাল হয়। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা অলদোকে কখনোই সেন্টেন্সের শেষে ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও এটা দামি মানুষ এটা কেনে, although it is expensive people buy it. Although it is expensive people buy it. দেখো, এখানেও আমরা দুটো ক্লজ পেয়েছি, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা ডিপেন্ডেন্ট ক্লজের সাথেই অলদোকে ব্যবহার করলাম। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সেন্টেন্সে প্রথম ক্লজটাকে পরেও রাখতে পারি, অর্থাৎ আমরা এটাও বলতে পারি people buy it although it is expensive। অর্থাৎ আমরা ডিপেন্ডেন্ট ক্লজটাকে পরেও রাখতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে প্রথমেও রাখতে পারি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও আমি একমত নই তবুও আমি তোমার মতামতকে সম্মান করি। Although I disagree, I respect your opinion. Although I disagree, I respect your opinion. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও এটা ছোট দেখায় তবুও এটা খুব ভারী। Although it looks small, it is very heavy. Although it looks small, it is very heavy. একটা এক্সাম্পল দেখো, যদিও সে ব্যস্ত সে সবাইকে সাহায্য করে। দ্যাট মিনস যদিও সে ব্যস্ত তবুও সে সবাইকে সাহায্য করে। Although he is busy, he helps everyone. Although he is busy, he helps everyone. আমরা এটাও বলতে পারি he helps everyone although he is busy. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অলদোকে কিভাবে ব্যবহার করছি। দেখো, এখানেও কিন্তু আমরা বাটকে ব্যবহার করব না, অর্থাৎ অলদো এর সাথেও আমরা বাটকে ব্যবহার করি না। অর্থাৎ আমরা এটা বলবো না although he is busy but he helps everyone, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও সে ভালো তবুও আমি তাকে পছন্দ করি না। দেখো, এখানে কিন্তু কন্ট্রাস্ট বোঝাচ্ছে, যদি সে ভালো হয় তাহলে আমার পছন্দ করা উচিত, কিন্তু এখানে পছন্দ না করে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, অর্থাৎ বিপরীতে যাচ্ছে। তো সেন্টেন্সটা কি হবে? Although he is nice, I don't like him. Although he is nice, I don't like him. আমরা এখানে এটা বলবো না although he is nice but I don't like him, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল, কারণ আমরা এখানে অলদোকে ব্যবহার করেছি। এখানে আমরা কখনোই বাটকে ব্যবহার করব না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা অলদোকে বুঝতে পারলে। তো দো আর অলদো এখন তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা দেখবো ইভেন দো এর ব্যবহার। আমরা সেন্টেন্সে ইভেন দোকে কোন অর্থে ব্যবহার করি? দেখো, ইভেন দোকেও আমরা কন্ট্রাস্ট শো করতেই ব্যবহার করে থাকি, অর্থাৎ দুটো ক্লজের মধ্যে কন্ট্রাস্ট বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। দেখো, সেন্টেন্সে যখন স্ট্রং কন্ট্রাস্ট শো করে, অর্থাৎ মাচ স্ট্রঙ্গার দ্যান দো অ্যান্ড অলদো, অলদো আর দো এর থেকে বেশি স্ট্রং, অর্থাৎ সেন্টেন্সে আমরা আনএক্সপেক্টেড কন্ট্রাস্ট শো করতে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন অবাক হয়ে যাই আমরা, কোনো কিছু আশ্চর্যজনকভাবে বিপরীতধর্মী হয়ে থাকে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করি, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে সতর্ক করলেও সে শোনেনি, বা আমরা এটাও বলতে পারি আমি তাকে সতর্ক করেছিলাম তবুও সে শোনেনি, বা যদিও আমি তাকে সতর্ক করেছিলাম সে শোনেনি। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা একটা স্ট্রং কন্ট্রাস্ট শো করছি, যদিও আমি তাকে সতর্ক করেছিলাম তবুও সে শোনেনি। সেন্টেন্সটা কি হবে? Even though I warned him, he didn't listen. Even though I warned him, he didn't listen. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদিও সে পড়েছিল বা যদিও সে পড়াশোনা করেছিল সে সব ভুলে গিয়েছিল। Even though he studied, he forgot everything.
even though he studied he forgot everything. দেখো এখানে একটা স্ট্রং কন্ট্রাস্ট শো করছে। সে সমস্ত কিছু পড়েছিল, তার সব মনে থাকার কথা ছিল, কিন্তু সে সব ভুলে গিয়েছিল। তো এরকম অর্থেই আমরা সেন্টেন্সে ইভেন দোকে ব্যবহার করছি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি আমি তাকে পছন্দ করি আমি তাকে বিশ্বাস করি না। ইভেন দো আই লাইক হিম আই ডোন্ট ট্রাস্ট হিম। ইভেন দো আই লাইক হিম আই ডোন্ট ট্রাস্ট হিম। দেখো এখানেও কিন্তু আমরা বাটকে ব্যবহার করব না, অর্থাৎ আমরা বলবো না ইভেন দো আই লাইক হিম বাট আই ডোন্ট ট্রাস্ট হিম, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো সেন্টেন্সে দো, অলদো আর ইভেন দো এর মধ্যে এটাই পার্থক্য। দোকে আমরা সেন্টেন্সে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি, আর অলদোকে আমরা একটা ফর্মাল কনটেক্সটে ব্যবহার করে থাকি। অর্থাৎ সেন্টেন্স যখন ফর্মাল থাকে তখনই আমরা অলদোকে ব্যবহার করে থাকি। আর ইভেন দোকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করি তখন আমরা একটা স্ট্রং কন্ট্রাস্ট শো করতে চাই, অর্থাৎ দো আর অলদোর থেকে বেশি স্ট্রং। এবার আমরা দেখব ইভেন ইফ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ইভেন ইফকে তাহলে কখন ব্যবহার করি? দেখো ইভেন ইফ এর অর্থ হলো হলেও বা এমনকি যদি, এমনকি যদি এটা হয় তাহলেও এটা হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইভেন ইফ কে ব্যবহার করে থাকি। আর এটাও একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি সতর্ক করলেও সে শুনবে না, এমনকি যদি তুমি সতর্ক করো তাকে তাও সে শুনবে না। সেন্টেন্সে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা একটা রিয়েল সিচুয়েশন বোঝাচ্ছি না। তুমি তাকে সতর্ক করলেও সে শুনবে না, অর্থাৎ আমি এটা ইমাজিন করছি, অর্থাৎ সিচুয়েশনটা ইমাজিনারি সিচুয়েশন, সিচুয়েশনটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কাল্পনিক সিচুয়েশন। তুমি তাকে সতর্ক করলে সে শুনতেও পারে, কিন্তু আমি এখানে ইমাজিন করছি তুমি তাকে সতর্ক করলেও সে শুনবে না। এখানেই আমরা ইভেন ইফ কে ব্যবহার করছি, ইভেন দোকে নয়। সেন্টেন্সটা কি হবে? ইভেন ইফ ইউ ওয়ান্ট হিম হি ওয়ন্ট লিসেন। ইভেন ইফ ইউ ওয়ান্ট হিম হি ওয়ন্ট লিসেন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ইভেন ইফ কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো আগের সিচুয়েশন গুলো প্রত্যেকটা রিয়েল ছিল, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা ইভেন দোকে ব্যবহার করেছি তখন আমরা একটা রিয়েল সিচুয়েশনে ব্যবহার করেছি, কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বা ইমাজিনারি সিচুয়েশনে আমরা ইভেন দোকে ব্যবহার করিনি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এমনকি যদি তোমাকে কেউ সমর্থন না করে তাও এগিয়ে যাও। ইভেন ইফ নো ওয়ান সাপোর্টস ইউ কিপ গোয়িং। ইভেন ইফ নো ওয়ান সাপোর্টস ইউ কিপ গোয়িং। দেখো এটাও কিন্তু একটা ইমাজিনারি সেন্টেন্স, অর্থাৎ আমরা এখানে একটা ইমাজিনারি সিচুয়েশন তৈরি করছি। যদি কেউ তোমাকে সমর্থন না করে, আমরা জানি না কেউ সমর্থন করবে কিনা, অর্থাৎ এটা একটা কাল্পনিক। তো ইভেন ইফ আর ইভেন দো এর মধ্যে এটাই পার্থক্য। সিচুয়েশনটা যখন হাইপোথেটিক্যাল হয়, সিচুয়েশনটা যখন ইমাজিনারি হয় তখন আমরা ইভেন ইফ কে ব্যবহার করি, আর সিচুয়েশনটা যখন রিয়েল হয় তখন আমরা সেন্টেন্সে ইভেন দো কে ব্যবহার করে থাকি। তো এই হলো দো, অলদো, ইভেন দো আর ইভেন ইফ এর ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। এবার এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.